এই মেয়ে, আমার দিকে তাকাও। বয়স কত তোমার? দেখে তো মনে হচ্ছে 14 কি 15 হবে। এইটুকুনি বয়সে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াও? তোমার মতো বাদর মেয়েকে তো চাপকে সোজা করা উচিত। বদমাইশ! দেখেছো আজ তোমাকে বাঁচাতে গিয়ে কি থেকে কি হয়ে গেল? ঘন কুয়াশার চাদরে জড়ানো অস্পষ্ট অন্ধকারের সামনে দাঁড়ানো লম্বাটে স্বাস্থ্যবান শ্যামবর্ণের সুদর্শন পুরুষ। চোখে মুখে ফুটে উঠেছে অসম্ভব ক্রোধের জ্বালামুখী। বীভৎস রাগের তোপি শিরশির করে কাঁপছে তার সর্বাঙ্গ, যেন এই ক্রোধের অনলে ভস্য বানিয়ে দেবে সামনে দাঁড়িয়ে থাকা অসহায় মেয়েটাকে। একেই ভয়ানক পরিস্থিতি, তার উপর লোকটার এত এত ধমকে চমকে ভয়ে থরথর করে কেঁপে উঠল মেয়েটা। হাত দুটো পরস্পর মুঠোয় চেপে কাঁপতে কাঁপতে ফুঁপিয়ে উঠল আতঙ্কে। ফ্যাস ফ্যাস কান্না সুর ভেসে যেতেই খ্যাক করে আবারও থমকে উঠল লোকটা। চুপ, একেবারে চুপ। এখন কান্না করে কি হবে? সর্বনাশ যা হওয়াটা ইতোমধ্যে হয়েই গেছে। বলে বিরক্তি নিয়ে লাথি মারল সামনে পড়ে থাকা শুকনো ডাবের খোলাই। মাথায় এলোমেলো চুলগুলো হাতের মুঠোয় টেনে ধরে নিজেকে স্বাভাবিক করতে করতে বলে উঠল। লিসেন, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। You are just a kid, and that's why it doesn't mean anything. Hey, baby girl, are you listening to me? Look at me, duffer. বলে লোকটা দুপা হেঁটে এক কদম মেয়েটার সামনে এসে দাঁড়ালো। লম্বা ঘাড়খানা বাঁকিয়ে ওর লতানো সরু দেহের কাছাকাছি এনে ক্ষুব্ধ চোখের রুক্ষ নিটোল দৃষ্টিখানা রাখলো তার অশ্রুসিক্ত নয়নে। দুর্বল রোগাটে দেহের হাড় বার করা কাঁধখানা খাবল মেরে ধরল নিজের বিশাল হাতের মুঠোয়। লালচে চোখের ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল। শোনো মেয়ে, আজ যা কিছু হলো এই সব ঘটনাগুলো আজকের পর থেকে একদম ভুলে যাবে। ভুল করে কখনো কল্পনাতেও আনবে না কোনোদিন। মনে থাকবে? বাচ্চা মেয়েটা প্রচণ্ড ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। লোকটার ভাঁজ ফেলা ভ্রুদয়ের নিচে জ্বলন্ত লাল টকটকে অক্ষি জোড়া দেখে জবাবে মুখ ফুটে কিছু বলতে যাবে, বুঝতে পারল কথা আটকে গেছে গলায়। কণ্ঠনালী বুঝে গেছে প্রচণ্ড উত্তেজনায়। লোকটা আবারও মেয়েটার কাঁধ ঝাঁকিয়ে হিংস্র বাঘের মতো গর্জন করে বলে উঠল। কি হলো বলো, মনে থাকবে? মেয়েটা ঠোঁট দুটো নেড়ে কথা বলার আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু কিছুই বলতে পারল না। কষ্টে কাতর হয়ে ইশারায় অনেক অনেক কিছু বোঝাতে চাইল, কিন্তু তাও পারল না। লোকটা বিরক্তি দিতে হিসিয়ে উঠল। অতঃপর কাল বিলম্ব না করে অসহায় মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল ঘন অরণ্যের ভেজা স্যাঁতসেঁতে মাটিতে। দেখতে দেখতে চোখের আড়ালে হারিয়ে গেল ঘন জঙ্গলের মাঝে। মেয়েটা লোকটার গমন পথের দিকে তাকিয়ে বোবা কান্নায় ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে একসময় শ্বাস প্রশ্বাস গতি অস্বাভাবিক হয়ে উঠল। প্রচণ্ড উত্তেজিত হয়ে দম আটকে এলো যেন। ঠিক এমন সময় হঠাৎ করেই কেউ যেন ওর হাত ধরে টেনে বলে উঠল। এই বৃষ্টি, ও ওটার কত ঘুমাবি? মায়ের তীক্ষ্ণ কণ্ঠস্বরখানা কানের পর্দা ভেদ করে মস্তিষ্কে পৌঁছানো মাত্রই তড়িৎ গতিতে কেঁপে উঠল শ্রাবণী। মস্তিষ্কের নিরণগুলোর মধ্যে তখনও সেই ঘন বনানীর ঘোর কান্তার ছেয়ে। এদিকে মেয়ে উঠছে না দেখে আবারও ঝাঁজ তুলে চেঁচিয়ে উঠল শশী। এই বৃষ্টি, কি হলো, উঠবি না? আমার হয়েছে যত জ্বালা। ঢিঙ্গি মেয়ে একটা, সারা দিনে একটা কুটো ছিঁড়ে দুটো করে না। আজ বাদে কাল পরের ঘরে গেলে তারা কি এই লাট সাহেবীকে হজম করবে? ঠিক কথায় কথায় আমার নামে যা নাতা শোনাবে। সকাল সকাল মায়ের ঝাঁঝালো কর্কশ কণ্ঠস্বর শোনা মাত্রই শ্রাবণীর চেতনার উন্মেষ হলো। ঘুমের রেশ কেটে গিয়ে স্বপ্নের অবাস্তব জগৎ থেকে একটু একটু করে বাইরে বেরিয়ে আসতে লাগলো তার মস্তিষ্ক। এদিকে শশী গলার স্বর চড়িয়ে বকবক করতে লাগলো, আর রাগের চোটে দাপিয়ে বেড়াতে লাগলো ঘরের এ মাথা ও মাথা, ধূপধাপ শব্দ তুলে। শ্রাবণী মায়ের চিৎকার সহ্য করতে না পেয়ে বালিশ চাপা দিল কানের উপর। উফ, এই মাও না প্রতিদিন সকাল হতে না হতেই তার ভাঙ্গা রেডিও বাজাতে শুরু করে দেয়। ধুর, এইচএস এক্সাম শেষ হবার পর থেকেই শশীর অত্যাচার বেড়ে গেছে। কোথায় একটু বেলা পর্যন্ত মেয়েটা ঘুমাবি তা না, সকাল সকাল শুরু করে দেয়। বিরক্তি দিতে চোখ মুখ কুঁচকে বিছানায় উঠে বসলো শশী। গলা বাড়িয়ে মায়ের উদ্দেশ্যে বলে উঠল। উফ মা, থামো এবার, আমি উঠে গেছি। বলেই ঢুলতে লাগলো। তার এখনো ঘুমের রেশ কাটেনি।
এখনও চোখ দুটো ঘুমে ভেঙে আসছে, কিন্তু উপায় নেই, উঠতেই হবে। কারণ শশী আজ চরম গরম মুডে, ফুল এনার্জি নিয়ে সমানে বকে চলেছে। শ্রাবণী শশীর এত বকা শুনে ফুস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর ধপাস করে নির্লজ্জের মতো আবারও শুয়ে পড়ল বিছানায়। মায়ের বকাগুলো মাথা থেকে বার করে দিয়ে সদ্য ঘুমের ঘরে দেখা স্বপ্নটাকে নিয়ে ভাবতে বসল। জীবনের এক অসমাপ্ত অধ্যায় যেন আটকা পড়ে আছে তমা আচ্ছন্ন অতীতের গভীর সমুদ্রে। সেই তমাশার চাদর সরিয়ে কখনো কি ভোর আসবে? কখনো কি জানা হবে এই কঠিন যন্ত্রণার মুক্তি কোথায় গেলে মিলবে? নাকি সারা জীবন এভাবেই রয়ে যাবে দুঃস্বপ্ন হয়ে? কি জানি। শ্রাবণী যখন ভাবনার সাগরে ডুবে হাবুডুবু খাচ্ছে, ঠিক সেই সময় আবারও শশীর গলার আওয়াজ পাওয়া গেল। শ্রাবণী মায়ের গলা শুনে সামনে তাকাতেই হতভম্ব বনে গেল। খোলা দরজার ফাঁক দিয়ে দেখতে পেল খুন্তি হাতে চোখ পাকিয়ে ধেয়ে আসছে শশী। গলায় তার প্রচণ্ড ঝাঁজ। ফাজিল মেয়ে, এবার যদি না উঠেছিস তাহলে তোর পিঠে এক্ষুনি আস্ত চেলা কাঠ ভাঙবো আমি। অসভ্য মেয়ে কোথাকার। আর একটু পর বাড়িতে লোকজন আসবে, আর এই নবাবজাদি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমি কোনো দিকে যে যাব কেউ একটু যদি বলে দাও। ঘর গোছাবো নাকি রান্না করব? এই ঢিঙ্গি মেয়েটা যদি একটু বুঝতো আমার কষ্ট। মায়ের প্যাচ প্যাচানি কথাই এবার ফাইনালি বিছান ছেড়ে উঠল শশী। ধূর চাই, কে না কে আসবি তার জন্য ওনার যত আয়োজন। অস্বস্তি আর একগাদা বিরক্তি নিয়েই লেগে পড়ল কাজে। সময়টা তখন রোদ ঝলমলে দুপুর। চৈত্রের বাতাসে বেশ উষ্ণতা অনুভব হচ্ছে। গা জ্বালানো গরমটাও এখনও পড়েনি। পাহাড়ের এ সময় ততটাও গরম পড়ে না, তবে বেশ কয়েকদিন ধরে টানা রোদ বাতাসের দাব বাড়িয়ে দিয়েছে। বাতাসে জলীয় বাষ্প শুষে নিয়ে দাবাদাহ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। শ্রাবণী খানিক বাদে আবারও শশীর মুখ ঝামটা খেয়ে স্যালাড কাটতে বসেছে। ওকে দেখে মিটিমিটি করে হাসছে ফাল্গুনী। শ্রাবণী ফাল্গুনির হাসি মাখা মুখখানা দেখে রাগে ফুঁসে উঠল। হাতের ছুরিখানা শশায় গেঁথে ডান হাতের তর্জনীখানা উঁচু করে ঝাঁঝালো গলেই বলে উঠল, এটা কিন্তু ঠিক না দি। আমি মরছি আমার জ্বালায়, আর তুমি আমার কষ্ট দেখে মজা নিচ্ছ। ফাল্গুনী কেটে রাখা শশার টুকরোগুলো থেকে একটা তুলে কামড় দিতে দিতে বলল, তুইও তো আমার বেলায় এমন করে দাঁত বার করে করে মজা নিয়েছিলি তখন। এবার নিজের বেলায় দেখ ঠিক কেমন লাগে। বলে কচর মচর শব্দ করে শশা চিবুতে লাগলো। শ্রাবণীর এবার খুব কান্না পেল। চলো চলো চোখে তাকালো ফাল্গুনির দিকে। আলতো করে শ্রাবণীর ডান হাতটা ধরে ঠোঁট উল্টে আদুরে গলেই বলল, প্লিজ দি, মাকে একটু বোঝাও না। আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই না। আমি আরও পড়াশোনা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, পাখির মতো ডানা মেলে আকাশে উঠতে চাই। প্লিজ দি। ফাল্গুনির এবার সত্যি খুব খারাপ লাগলো। ইস, কতটুকুই বা আর বয়স মেয়েটার। এই তো সেদিন 18 বছর পুরে 19-এ পা রাখলো ছোট্ট চঞ্চল মেয়েটা। কি এমন সমস্যায় পড়তে হয়েছে কাকু কাকিমাকে যে এইটুকুনি মেয়েটার বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে? চিন্তায় মগ্ন হয়ে তাকালো শ্রাবণীর মায়াভরা গোলগাল মুখের দিকে। মেয়েটা ডাগর ডাগর চোখে তাকিয়ে আছে অজস্র আশা নিয়ে। তার দৃঢ় বিশ্বাস দিয়ে নিশ্চয়ই কিছু একটা উপায় বার করবে। বিয়ের পর পড়াশোনাও করতে পারবে, আর পাখির মতো ডানা মেলে উঠতেও পারবে। তেমন ঘরেই তোমার বিয়ে দেওয়া হচ্ছে, বুঝেছো? শশীর কথা শুনে চমকে শ্রাবণী আর ফাল্গুনী পেছন ফিরে তাকালো। এবার আর নিজের কান্না ঠেকাতে পারল না শ্রাবণী। শব্দ করেই কেঁদে ফেলল মেয়েটা। ফাল্গুনী থামাতে গিয়েও পারল না। শ্রাবণী মুখে ওড়না চাপা দিয়ে দৌড়ে চলে গেল নিজের ঘরে। ফাল্গুনী শশীর দিকে তাকালো, দেখলো পেছন ঘুরে নিজের মতো করে কাজ করছে সে। অবাক হলো ফাল্গুনী শশীর গাছাড়া ভাব দেখে। আদরের একমাত্র মেয়েটা যে এভাবে কষ্ট পেয়ে চলে গেল, তাতে যেন কোনো ভ্রুক্ষেপ নেই মানুষটার। ফাল্গুনী শশীর এই শান্ত হয়ে থাকাটা মেনে নিতে পারল না। হেঁটে এসে দাঁড়ালো শশীর পাশে। শশী তখন গরম তেলে বেগুন ভাজার প্রস্তুতি নিতে ব্যস্ত। ফাল্গুনী কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে থাকার পর আস্তে ধীরেই বলল, মানে কাকিমা, বলছিলাম কি, বৃষ্টির যখন এই মুহূর্তে বিয়েতে মত নেই, তাহলে কটা দিন অপেক্ষা করা যেত না? শশী গরম তেলে ব্যাটার মাখানো বেগুনগুলো ছাড়তে ছাড়তে আনমনে বলে উঠল, অপেক্ষাটাই তো করতে পারবো না রে মা।
হাতে যে সময় বড্ড কম। সময় কম মানে? চমকে উঠল শশী। বুঝতে পারল আনমনে ভুলে মনের কথাটা মুখ ফসকে বেরিয়ে গেছে। সাথে সাথেই মনে মনে জিহ্বা কাটল সে। ওদিকে ফাল্গুনি ভোর কুচকে শশীর দিকে কথাটা শুনে বেশ বিস্ময় নিয়ে প্রশ্ন করল। সময় বড্ড কম কেন কাকিমা? কিছু কি হয়েছে? ফাল্গুনিকে পুলিশের মতো জেরা করতে দেখে শশী নিজেকে স্বাভাবিক করল। উচ্চ গলায় বলে উঠল। কি আর হবে, সময় যে দৌড়াচ্ছে সেদিকে কি কারো খেয়াল আছে? ওদিকে ছেলের বাড়ির লোকজন চলে এলো বলে তোর কাকু ওনাদের দুপুরের খাওয়ার নিমন্ত্রণ করেছিলেন। এসে যদি দেখেন মেয়ে কাঁদছে, আমার রান্না শেষ হয়নি, কি ভাববেন বলতো? ফাল্গুনি শশীর কথাই বেশ থতমত খেল। খারাপও লাগলো শ্রাবণীর জন্য। সামনে দাঁড়ানো আদরের কাকিমাকে তার পাষাণ মনে হলো। মেয়েটা কাঁদছে, অথচ দেখো তার মনে কোনো অনুতাপ নেই। সে নিজের মতো করে পাত্রপক্ষের খাবার রান্নায় ব্যস্ত। শশী বেগুনি ভাজতে ভাজতে এক পলক তাকালো ফাল্গুনির দিকে। মেয়েটার চোখে মুখে অন্ধকার ভাব দেখে বলে উঠল। কিরে, কিছু বলবি? বলছিলাম কি কাকিমা, বৃষ্টি তো এখনো অনেক ছোট, সবে মাত্র এইচএস এক্সাম শেষ করে উঠলো, রেজাল্টও তো এখনো বেরই হয়নি। এত তাড়াতাড়ি বিয়ে না দিলে হতো না? শোন, দেখতে আসলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না? তাছাড়া মেয়ে সন্তান বড় হলে বাবা মায়ের চিন্তা হয়ই বই কি। তাই বলে এত ছোট বয়সে? শশী ফাল্গুনির কথাই ওর মুখের দিকে তাকালো, মাথায় হাত বুলিয়ে বলল। মারে, কখনকার জীবনে কি হয়ে যায় বলা কি যায় বল? তোর কাকু তাই চায় তাড়াতাড়ি মেয়েটাকে পাত্রস্থ করে নিশ্চিত হতে। জানা মা, এই ওই খেপিটাকে একটু গুছিয়ে রেডি করে দে, ওনারা চলে এলোই বলে। বলতে বলতেই বাড়ির বাইরে গাড়ির হর্ন বেজে উঠল। শশী গ্যাসের আঁচ বন্ধ করে মাথার শাড়ির আঁচলটা টেনে তড়িঘড়ি করে ছুটে গেল দরজায়। পড়ন্ত বিকেল, ঝিরিঝিরি হাওয়া বইছে চারিদিকে। দূরে বুক টান টান করে দাঁড়িয়ে থাকা পাহাড়টার দিকে তাকিয়ে জানালার পাশে দাঁড়িয়ে শ্রাবণী। তখনই শশী প্রণয়কে নিয়ে শ্রাবণীর ঘরে প্রবেশ করলো। শ্রাবণী তা দেখে শাড়ির আঁচলটা গায়ে টেনে জড়সড় হয়ে দাঁড়ালো। শশী প্রণয়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে উঠল। প্রণয়, তোমরা তো এখনো একে অপরের সাথে কথা বলার তেমন সুযোগ পাওনি। নাও একটু কথা বলে নাও, আমি একটু আসছি। বলেই শশী চলে যেতে নিলে প্রণয় পেছন থেকে ডেকে উঠল। আন্টি, একটু ব্ল্যাক কফি হবে চিনি ছাড়া? আসলে আমার হেভি লাঞ্চ করার পর কফি না হলে চলে না। কেউ নয়, বসো, আমি আছি। শ্রাবণী মায়ের দিকে অবাক চোখে এতক্ষণ তাকিয়েছিল, কিন্তু শশী একবারও তাকায়নি ওর দিকে। হঠাৎ করে মায়ের এমন দোরেখা ব্যবহারে শ্রাবণীর অভিমানের পরিমাণ বেড়েই চলল। রাগী দুঃখে মরে যেতে ইচ্ছে হলো খুব করে। শ্রাবণীর ভাবনার মাঝে ধ্যান ভাঙল প্রণয়ের কণ্ঠে। নাইস রুম। শ্রাবণী চমকে তাকালো লোকটার দিকে। সে সময় বসার ঘরে যেতেই এই লোকের মা কীভাবে মুখে হাত বুলিয়ে বুলিয়ে কথা বলছিল, মাঝে মাঝে বৌমাও ডাকছিল। ইস, ছি, কি যে অদ্ভুত লাগছিল শুনতে, তা বলার বাইরে। এই লোকটাও কেমন যেন অদ্ভুতভাবে তাকিয়েছিল তার দিকে। অস্বস্তি বোধ হচ্ছিল খুব, কিন্তু উঠে আসতে পারছিল না। খানিক আগে তাদের খেতে বসানো হলে সে তড়িঘড়ি করে ছুটে রুমে চলে আসে, আর যাওয়া হয়নি তাদের সামনে। এদিকে ওকে অস্বস্তিতে ফেলতে শশীও আর ডাকেনি, তাই স্বস্তির নিঃশ্বাস ফেলে জানালার কাছে দাঁড়িয়েছিল চুপ করে। কিন্তু কি জানতো মাতাকে জ্বালাতে এই লোকটাকে সরাসরি তার রুমে নিয়ে আসবে। শ্রাবণীকে বিরক্তিভরা দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে পনের ছেলেটা মৃদু হাসল, বলল। বিয়েতে মত নেই তাই তো? শ্রাবণী পনের কথাই বেশ চমকে উঠল। দৃষ্টির সীমানায় তার অপার বিস্ময়। পনই ছেলেটা দুহাত পকেটে গুজে আস্তে আস্তে এগিয়ে এলো শ্রাবণীর কাছে। মেয়েটার বিস্ময়ে ভরা দৃষ্টিতে দৃষ্টি ডুবিয়ে বলে উঠল। আমারও ছিল না, কিন্তু কিন্তু কি? তোমাকে দেখার পর নিজের সিদ্ধান্ত বদলে নিয়েছি। এখন যাই হয়ে যাক, আমি তোমাকেই বিয়ে করব। শ্রাবণীর কানের পর্দা ঝাঝা করে উঠল লোকটার কথা শুনে। অবাক হয়ে বিস্মিত কণ্ঠে বলে উঠল। মানে? আমার আপত্তি আছে জেনেও? ভীষণ রাগে গা পিত্তি জ্বলে উঠল শ্রাবণীর। দাঁতে দাঁত চিবিয়ে বলে উঠল। আশ্চর্য, এটা তো অন্যায়। পনই শ্রাবণীর রাগে জ্বলন্ত রক্তিম চেহারা দেখে বেশ মজা পেল। ওকে আরও রাগিয়ে দিতে বলে উঠল। ওমা, অন্যায় হবে কেন? আর তাছাড়া তোমার মতো সুন্দরী পুতুল পুতুল দেখতে একটা বাচ্চা বউ পেতে যদি অন্যায় করতে হয়, আমি তাতেও রাজি। আপনি ভারী অসভ্য লোক তো। কাকু বয়সী লোক একটা,
আমার মতো বাচ্চা মেয়েকে বিয়ের কথা বলতে আপনার মুখে বাজছে না? না। পনয়ের এমন গাছাড়া কথায় শ্রাবণী নিজেকে সামলাতে পারল না। রাগে ফুঁসতে ফুঁসতে দুপা হেঁটে এসে সামনে দাঁড়ালো, পনয়ের একদম সামনে। রক্তিম দৃষ্টিতে তাকে আঙ্গুল তুলে শাসি বলে উঠল, আমি এই বিয়ে কিছুতেই করব না। শুনেছেন আপনি? ভালোই ভালোই বলছি, বাড়ি ফিরে যান, নয়তো আমি কিছু একটা ভুলভাল করে ফেলবো কিন্তু। প্রণয় পুতুল পুতুল মেয়েটার ডাগর ডাগর আখি জোড়ে সীমাহীন রাগ দেখে কিছুটা দমে গেল, তবে মজাও পেল বেশ। দোয়াত উঁচু করে এক পা পিছিয়ে সরে দাঁড়িয়ে নরম গলায় পড়ল, ওকে ওকে, রিল্যাক্স, আমি বুঝেছি। এরই মধ্যে শশী কফি কাপ টের ওপর সাজিয়ে নিয়ে ঘরে ঢুকলো। প্রণয় আর শ্রাবণীকে পরস্পরের কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখে হেসে বলল। দুজনের কথা হলো তাহলে? প্রণয় কফি কাপখানা টের উপর থেকে নিতে নিতে শ্রাবণীর দিকে আর চোখে তাকিয়ে বলল। হ্যাঁ আন্টি হলো। শশী হাসি মুখে রুমের বাইরে বেরিয়ে যেতে যেতে বলল। প্রণয়, বসার ঘরে সবাই তোমার অপেক্ষা করছে। শশী বেরিয়ে যেতেই প্রণয় শ্রাবণীর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে ছোট ছোট চুমুক দিয়ে কফিটা শেষ করে টেবিলের উপর রাখলো। পা বাড়িয়ে বাইরে বেরিয়ে যেতে নিলেই পেছন থেকে শ্রাবণীর কণ্ঠস্বরে থমকে দাঁড়ালো। শুনুন মিস্টার প্রণয়, আমার বয়ফ্রেন্ড আছে, আমরা একে অপরকে খুব ভালোবাসি, তাই তাকে ঠকিয়ে আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। বলেই একটা দীর্ঘশ্বাস ফেল শ্রাবণী। বুকটা অস্বাভাবিকভাবে লাফাচ্ছে ওর। জীবনে প্রথমবার এত বড় একটা মিথ্যে কথা বলো শুধুমাত্র বিয়েটা আটকাতে। প্রণয় পেছন ঘুরে দাঁড়ালো, চোখ মুখ শক্ত করে বলল। তাই? তা কি নাম তোমার বয়ফ্রেন্ডের? কি কাজ করে সে? প্রণয়ের এমন থমথমে চেহারা দেখে শ্রাবণী বুঝলো ওষুধে কাজ করেছে। বলো। আপনাকে কেন বলবো? তোমার ক্লাসমেট নাকি? বলবো না। শ্রাবণীর কথা শুনে এবার প্রণয় দুহাত পকেটে গুজে ঠোঁট ছাড়িয়ে হাসলো, বলল। নাইস জোক। ইস, কি কিউট মিথ্যে ছিল। আই লাইক ইট। বিয়ের পর আমি অফিস থেকে ফিরলে রোজ এরকম জোক শোনাবে, ঠিক আছে? শ্রাবণী হতভম্ব হয়ে গেল প্রণয়ের কথা শুনে। রাগে আবারও জ্বলে উঠল শরীর। ধুর, লোকটা ভীষণ চালাক, কিভাবে যেন মিথ্যা কথাগুলো ধরে ফেলেছে। দাঁত দিয়ে নখ খুঁড়তে করতে মনে মনে ফোনটি আটতে লাগলো। এবার কি করা যায় ভেবে ঠিক তখনই হুট করে সকালের স্বপ্নটা মনে পড়ে গেল শ্রাবণী। সাথে সাথেই ওর হৃদয় গহীনে অন্তরস্থলে কেউ যেন ফিস ফিস করে বলে উঠল, পাপ কাজ করিস না শ্রাবণী, হিন্দু ঘরের মেয়েদের কিন্তু একবারই বিয়ে হয়। শ্রাবণী নিজের মনে ঘরে হাতটাতেই পুরনো স্মৃতিগুলো ভেসে উঠল চোখের সামনে। সে 4 বছর আগে ধোয়াটে মলিন স্মৃতি, যা আজও দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়ায় তাকে প্রতিদিন। সেই শ্যামবর্ণ চেহারা, সেই ধালো দৃষ্টি, সেই রাগী কণ্ঠে ছোড়া কিছু কঠিন শব্দবান নির্দয় পাষাণ। সেই পুরুষটা বাস্তবে না এসেও প্রতিদিন তার কল্পনায় আসে, তাকে শাসিয়ে বলে যায়। এই মেয়ে, শুনছো? আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা কোনো দিনও দুঃস্বপ্নেও কল্পনাতে আনবে না। অথচ কি আশ্চর্য, সেই একই ঘটনা প্রায় রোজই তার ঘুমের ঘরে দুঃস্বপ্ন হয়ে আসে, তাকে রাত জাগতে বাধ্য করে, তাকে অজান্তেই কাঁদায়। শ্রাবণী কাতর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলালো। প্রণয়ের দিকে তাকিয়ে কণ্ঠে দৃঢ়তা এনে বলল। আমি কোনো জোক বলিনি মিস্টার প্রণয়, যা সত্যি তাই বলেছি। আমার সত্যি বয়ফ্রেন্ড আছে, এখন বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। শ্রাবণীর আত্মবিশ্বাসী কণ্ঠ শুনে আবারও চোখমুখ শক্ত হলো প্রণয়ের। ফর্সা মুখে চৌকস আদলে ফুটে উঠল ভয়াবহ ক্রোধ। প্রচণ্ড রাগে কপালের রগ ফুলে উঠল। তীক্ষ্ণ দৃষ্টিতে শ্রাবণীকে একবার ভালো করে দেখে নিয়ে গটগট পায়ে হেঁটে বেরিয়ে এলো বাইরে বসার ঘরে। আর এক মুহূর্ত দাঁড়াল না সেখানে। ঠিক তার মিনিট 10 পর গাড়ির শব্দ শুনতে পেল শ্রাবণী। সাথে সাথে নিশ্চিত হলো ওই অস্বস্তিকর অতিথিগুলো বাড়ি থেকে বিদায় নিয়েছে। সময়টা শেষ বিকেল। দুপুরে জবরদস্ত ভাত ঘুমটা ভেঙে পার্টির ছেলেদের সাথে আগামী ইলেকশনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করতে সদ্য চায়ের কাপ হাতে নিয়ে বসেছিল পরিতোষ সমাদ্দার। চোখে মুখে তখন তার ঘুমের রেশ। এরোর কথার মাঝে মধ্যে হুহা করতেছেন আর মাঝে সাঝে হাই তুলছেন। এমন সময় বাইকের শব্দ শোনা গেল। তার মিনিট 10 মাথায় হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলো ঘেন্টু। চোখে মুখে ভয়ানক উত্তেজনা ছড়িয়ে পড়ল। ও জ্যাঠামশাই, তাড়াতাড়ি চলো, বাজারে বিশাল মারামারি লেগেছে। ঘেন্টুর কাছে মারামারি খবর শুনে তিনি বিরক্ত হয়ে তাকালেন।
শুরুত করে এক চুমুক গরম চা গিলে নিয়ে বলেন, কার সাথে কার মারামারি লাগলো আবার? নিশ্চয়ই চেরাগ দত্তের ছেলেরা গন্ডগোল পাকিয়েছে। আমাদের ছেলেদের গায়ে হাত দিয়েছে নাকি? না জ্যাঠামশাই, আমাদের ছেলেদের গায়ে কেউ হাত দেয়নি, বরং র্যাক দত্তের ছেলেরা কোথা থেকে একটা বাইরের ছেলে এসে মেরে তক্তা বানাচ্ছে। সে কি দৃশ্য! কি? বলে আটকে উঠতেই সদ্য মুখে ঠেকানো গরম চায়ে ছ্যাঁকা খেলেন ছোটে। হ্যাঁ জ্যাঠামশাই, তবে আর বলছি কি, সবটাকে কি মার মেরেছে তুমি না দেখলে বিশ্বাস করবে না। ওদিকে মারামারির খবর পেয়ে র্যাক দত্তের পুরো গ্যাং হাজির হয়েছে বুড়িতলার বাজারে, সাথে গ্রামের লোকজন তো আছেই। বাপরে বাপ, তাড়াতাড়ি চলো, না হলে ওদিকে তুলকালাম কাণ্ড বেঁধে যাবে। পরিতোষ সমাতার তড়িঘড়ি চায়ের কাপখানা টেবিলে রেখে গলা ছেড়ে ডেকে উঠলেন। বোম্বল, বাড়ির ভেতর থেকে ফিরতে সাড়া দিয়ে জবাব এলো, হ্যাঁ বাবা। তাড়াতাড়ি আয় তো বাপ, ওদিকে কাণ্ড ঘটে গেছে মনে হচ্ছে। বাবার কথা শুনে হন্তদন্ত হয়ে ছুটে বেরিয়ে এলো ভোম্বল। শুধালো, কেন, কি হয়েছে? চোখে মুখে বিভ্রান্তি ছড়িয়ে পরিতোষ সমাতার বললেন, কি হয়েছে সেটা পরে বলছি, আগে তুই আমার সাথে আয়। বুড়িতলার বাজারে মানুষজনের থই থই, যেন জনজোয়ার নেমেছে চতুর্দিকে। তার মাঝে ইয়া বড় লম্বা একখানা বাঁশ হাতে নিয়ে দাঁড়িয়ে বিশালাকায় এক শ্যামলা যুবক পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে বাজারের মাঝখানে। রাগে হিংস্র বাঘের মতো ফুঁসতে ফুঁসতে হাতের বাঁশখানা অভিনব কায়দায় লাঠিয়ালদের মতো বনবন করে ঘোরাচ্ছে। গায়ে ধূসর রঙের শার্টখানা পেশিবহুল সুললিত দেহের সাথে ঘামে ভিজে এঁটে বসেছে। চোখ মুখ দিয়ে ছুটছে বিধ্বংসী আগুন। আর তারই সামনে ধুলোর মধ্যে গড়াচ্ছে জনা পাঁচে গ্রামেরই বখাটে, মূলত রাজনীতির ছত্রছায়ে বেড়ে ওঠা আগাছা যাকে বলে। প্রত্যেকের অবস্থা এই মুহূর্তে ভীষণ শঙ্কিন। হাত পা কেটে নাকমুখ ফেটে রক্ত ঝরছে অঝরে। তার খানিকটা দূরে সদ্য নির্বাচিত শাসক দলের ব্লক সভাপতি চেরাগ দত্ত আর তার ছেলে প্রতাপ দত্ত দাঁড়িয়ে। তাদেরও চোখ মুখ দিয়ে ক্রোধের আগুন ছুটছে, আর তাদের ঘিরে আশেপাশে জড়ো হয়েছে গোটা এলাকার মানুষ। ঠিক তখনই হন্তদন্ত হয়ে সেথায় পৌঁছালেন পরিতোষ সমাদ্দার। ভিড় ঠেলে ভোম্বলও ঢুকলো বাবার পিছু পিছু। পরিতোষ সমাদ্দার ঘটনাস্থলে পৌঁছে সামনে তাকাতেই আদমরা ছেলেদের দেখে বিস্ময়ে আটকে উঠলেন। আরও বেশি বিস্মিত হলেন পাথর কোদা শরীরে এক যুবককে রণমূর্তিতে দাঁড়িয়ে থাকতে দেখে, যাকে দেখে চেরেকের পোষা কুত্তাগুলো কাছে এগুতেও ভয় পাচ্ছে। ভোম্বলেরও এই মুহূর্তে একই অবস্থা। একবার আহত ছেলেগুলোকে দেখছে তো আরেকবার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকা মারকুটো যুবকটাকে। ঠিক তখনই ভেসে এলো যুবকের বজ্র কঠিন কণ্ঠস্বর, আর কার কার জানার ইচ্ছা আছে আমার সম্পর্কে? যুবকের হুঙ্কার শুনে বড্ড আত্মসম্মানে লাগলো চিরাগ দত্তের। সদ্য নির্বাচিত ব্লক সভাপতি, সে শাসক দলের, অথচ তার ক্ষমতার উপর গরম দেখায় এই ছাড়া। তার এলাকায় এসেই তারই ছেলেদের গায়ে হাত তোলে, যে সাহস আজ পর্যন্ত কোনোদিন কেউ দেখাতে পারেনি। তার উপর আবার নিজের অহমিকা জাহির করতে তেজ দেখাচ্ছে। অবাক, ভীষণভাবে অবাক চেরাগ দত্ত। তবু নিজেকে সামলালো, এগিয়ে এসে দাঁড়ালো যুবকের সামনে। শেয়ালের মতো ধূর্ত বুদ্ধি তার। এত মানুষের সামনে মাথার মধ্যে উতলে ওঠার রাগটাকে একদম গিলে নিয়ে সরল সাদা মানুষের মতো করে বলল, কে তুমি বাবা, আর এভাবে এদের কেন মারছো? যুবক তার ক্ষুরোধার দৃষ্টির সামনে ফেলে তাকালো মাঝ বয়সী ভদ্রলোকের দিকে। কাঁচা পাকা গোফওয়ালা ভদ্রবেশী মানুষটাকে দেখে এলাকার গণ্যমান্য ব্যক্তি বলেই মনে হলো তার। সাদা পাঞ্জাবি গায়ে জন বাপ বয়সী মানুষটাকে দেখে রাগে তেড়তে থাকা তীক্ষ্ণ মেজাজটা একটু নরম হলো যেন। তাই নিজের রাগটাকে সামাল দিয়ে বলল, আমি কে সেটা জানা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় নয়। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জানোয়ারগুলো আমার বোনদের নোংরা কথা বলে উত্ত্যক্ত করছিল। ঘটনাটা যদি এই পর্যন্তই হয়ে থেমে থাকতো তাহলে আমি এদেরকে এভাবে মারতাম না, কিন্তু ওরা ওদের লিমিট ক্রস করেছে। আমার বোনদের গায়ের জোর দেখিয়ে ফিজিক্যালি অ্যাবিউজ করার চেষ্টা করেছে, তাই আমি একটু নিজের জোরখানা দেখানোর চেষ্টা করলাম, এই আর কি। পাহাড়ের গা ঘেঁষা
একখণ্ড সমতল ভূমি, সেখানেই বসে বুড়িতলায় বিশাল বাজার। সপ্তাহে 2 দিন বাদ দিয়ে বাকি 5 দিন জমজম করে মানুষের ভিড়ে। দূর দূরান্ত থেকে মানুষ আসে বাজার সদাই করতে। এমনই এক জনসমাগমে পরিপূর্ণ ছিল আজকের বিকেলটা, যার প্রায় 99% মানুষই এই মুহূর্তে এই জায়গাটাই থই থই করছে। যত্র যুবকটার ভারী কণ্ঠের কথাগুলো যেন ভরা বাজারে বজ্রপাতের মতো শব্দ তুলে সবার কানে কানে বেজে উঠল। চেরাগ দত্ত যুবকের স্পষ্ট কথার ভাঁজে ক্ষমতার চচ্চড়ে গরম বুঝতে পেরে বলল, কি আমার এলাকায় এহেন আচরণ, ছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। তুমি কিছু মনে করো না বাবা, আমি এই এলাকার দায়িত্বপ্রাপ্ত ব্লক সভাপতি চেরাগ দত্ত। আমি এদের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি বাবা। ইটস ওকে, আমি এদের ক্ষমা করে দিলাম, তবে দেখবেন এরা যেন নেক্সট টাইম এমন দুষ্কর্ম করতে না পারে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তা তোমার নাম কি বাবা? যুবকটা তার সপ্রতিভ চাহনি ছুঁড়ে সেকেন্ড কয়েক দম ধরে দাঁড়ালো, অতঃপর আস্তে ধীরে বলে উঠল, আমি অভিজ্ঞান বোস। বলিষ্ঠ যুবকটির সম্পর্কে আরও কিছু কথা জানতে আগ্রহী হলো চেরাগ দত্ত, কিন্তু তাকে সেই সুযোগ না দিয়ে যুবকটা সামনে ঘুরে তাকালো। অমনি যুবকের শ্যামলা মুখোবই খানা দৃশ্যমান হলো সকলের সামনে। ভম্বল এতক্ষণ যুবকটার দিকেই তাকিয়েছিল স্থবির দৃষ্টিতে, কারণ যুবকের হাবভাব, কথা বলার ভঙ্গিমা, দেহের গড়ন ভীষণ পরিচিত লাগছিল তার কাছে। একজন খুব পরিচিত, হৃদয়ের খুব কাছের একজনকে মনে করিয়ে দিচ্ছিল খুব করে। তবে যখনই যুবকটার মুখোবই খানা সামনাসামনি দেখল, অত আশ্চর্যের প্রভাবে তপ্তা খেয়ে হতবিহ্বল ভম্বলের মুখখানা হা হয়ে গেল যেন মুহূর্তে। অতীব বিস্ময়ে রসগোল্লার মতো পাকিয়ে থাকা চোখ দুটো ঠিকরে বেরোতে চাইল যেন। পরক্ষণে নিজেকে সামলে আর এক মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়ল সেই যুবকের বুকে। যুবকটা হঠাৎই আক্রমণে দিশেহারা হয়ে সেখানেই টলে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে দাঁড়ালো। আর ভম্বল প্রাণ ফিরে বন্ধুকে দেখে পাগলের মতো চিৎকার শুরু করে দিল, অভি, অভি বলে। নিজেকে সামলে ভম্বলকে দেখে অভিও আলিঙ্গনে আবদ্ধ করল প্রাণপ্রিয় বন্ধুকে। ততক্ষণে সেখানে হাজির লম্বা চওড়া সুটাম দেহি আরও 3 যুবক। কিরে শালা, আমাদেরকে কি ভুলে গেলি নাকি? আরেক পরিচিত কণ্ঠ কানে আসতে চমকে উঠল ভম্বল। তড়িঘড়ি করে অভির থেকে সরে পেছন ঘুরে তাকিয়ে যেন আবারও অবাকের শিখরে পৌঁছালো ভম্বলের বিস্ময়। পঞ্চশ চোখ দুটো রসগোল্লার মতো পাকি বলে উঠল, অমিত, বাপি, মৃদুল, ও মাই গড, তোরাও? আমরাও এসেছি দাদা ভাই। একজোড়া মিষ্টি মেলি কণ্ঠ কানে ভেসে আসতেই পরপর চোখ গেল ভিড়ের মাঝে বেশ জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা মেয়ে দুটোর দিকে। ভম্বল তাদের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলে উঠল, আমরা অনিন্দিতা আর অন্তরা না? মেয়ে দুটো 2 পা হেঁটে এগিয়ে এসে দাঁড়ালো। তাৎক্ষণিক পরিস্থিতির প্রেক্ষিতে অন্ধকারে ঢাকা মুখখানা দুলিয়ে সম্মতি জানিয়ে বলল, হুম। ও মা, আমাদের সেই পুচকি বোন দুটো এত বড় হয়ে গেছে, আমি তো চিনতেই পারছি না। ভম্বলের কথায় অভিবাদে বাকি সবাই হালকা হাসল। এতক্ষণ ধরে পরিতোষ সমাতার ঘটনাস্থলে দাঁড়িয়ে গোটা ঘটনাটা স্বচক্ষে দেখার পর যা বুঝলেন তা হলো এরাই তার ছেলে, সেই বদমাইশ বন্ধুর দল, যাদের পাল্লায় পড়ে তার বোকাশোকা ছেলেটা পুরুষ মানুষ হয়ে বাড়ি ফিরেছে। যাই হোক, তিনিও সহর্ষে এগিয়ে এলেন তাদের সামনে। ভম্বলকে উদ্দেশ্য করে গলা খাকারি দিলেন। ভম্বল বাবাকে দেখে খুশিতে ডগমগ চেহারাটা পাল্টে ভদ্র ছেলের মতো শান্ত হয়ে দাঁড়ালো। বন্ধুদেরকে দেখিয়ে বাবাকে বলল, বাবা, আমার বন্ধুরা, তোমাদের এতদিন যাদের কথা বলতাম আর কি। পরিতোষ সমাদারকে দেখে সকলে একে একে প্রণাম করল। পরিতোষ সমাদার সকলকে আশীর্বাদ করে হাসি মুখে বললেন, বাবারা অনেক দূরের জার্নি করে এসছো, চলো বাড়ি ফেরা যাক। আর আমার মামুনি দুজন কই? তোমরাও চলো আমার সাথে। সবার সাথে সাথেই বাপি, মিতুল, অমিত, অনিন্দিতা আর অন্তরা ওরা ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে আস্তে আস্তে হেঁটে চলো দূরে দাঁড়িয়ে থাকা বিশাল দেহি কালো ঘোড়ার দিকে, যেখানে ড্রাইভিং সিটে মাত্র মিনিট 2 আগে এসে ক্ষমতাবান রাজার মতো ভাব দেখিয়ে বসেছে অভি। মানে আজকে সেই ভয়ঙ্কর তেজি পুরুষ অভিজ্ঞান বোস। সারাদিন ধরে গা জ্বালানো রোদ্দুর দিয়ে একটু আগে সূর্যি মামা ঢলে পড়েছেন পাঠে। তারই প্রতিফলনে
পশ্চিম আকাশটা লালচে বর্ণ ধারণ করেছে, দেখতে বেশ লাগছে। আরেকটু, শুধু আরেকটু ক্ষণের অপেক্ষা মাত্র, তারপরে আধারে ডুবে যাবে পাহাড়ের গা ঘেঁষা সবুজ বনানীতে ঢাকা ছোট্ট কোয়াখালী গ্রাম। তারপর টিম টিম করে জ্বলে উঠবে ছোট্ট ছোট ইলেকট্রিক বাতি। তারপর ওই দূর পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়ালে মনে হবে হাজার হাজার জোনাকি জ্বলছে চারিপাশে। কি চমৎকার লাগবে দেখতে তা বর্ণনার বাইরে। দক্ষিণের খিড়কির জানালাটা ধরে দাঁড়িয়ে বাইরে এক দৃষ্টিতে তাকিয়েছিল শ্রাবণী। ডাগর ডাগর চোখ দুটো তার জলে টসটসে। নিজের কান দুটোকে কিছুতেই যেন বিশ্বাস করতে পারছে না সে। বিয়ে ঠিক হয়ে গেছে তার, মানে ইয়ার কি হচ্ছে তার সাথে? আগামী সপ্তাহে তার বিয়ে, তা ওই পনই নামের লোকটার সাথে। হঠাৎ করেই কি থেকে কি হয়ে গেল, কিছুই বুঝতে পারল না। এভাবে আচমকা বিয়ে ঠিক হবার কথা শুনে রাগে দুঃখে অভিমানে আর নিজেকে সামলে রাখতে পারল না সে। সারাদিনে চেপে রাখা রাগার অভিমানগুলো যেন প্রবল গতিতে বেরিয়ে এলো বাঁধভাঙ্গা নদীর প্রবল জলস্রোতের মতো করে। একদিনের মধ্যে বাবা মায়ের ব্যবহারে হঠাৎ এমন পরিবর্তন, আর তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নেওয়া বিয়ের সিদ্ধান্তে শ্রাবণী যেন আগ্নেয়গিরির জ্বালামুখীর মতো করে ফেটে পড়ল রাগে। সময়টা সন্ধ্যা গড়িয়েছে বেশ কিছুক্ষণ হলো। সুবোধবাবু কাগজ কলম হাতে নিয়ে তখন শশীর সাথে মেয়ের বিয়ের আলোচনায় ব্যস্ত। সাধ্যের মধ্যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাদের কাদের ডাকলে ভালো হয় সেসব আলোচনাতেই ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে অত্যাধিক রাগে রুদ্ররূপ ধারণ করে ঘরে প্রবেশ করলো অগ্নিমুখী শ্রাবণী। ছলছল দৃষ্টিতে উঁচু গলায় বাবার দিকে তাকে চিৎকার দিয়ে বলে উঠল, এসব তোমরা কি শুরু করেছো বাপি? আমি এই বিয়ে করব না, শুনেছো তোমরা? আমি এই বিয়ে কিছুতেই করব না। সুবোধবাবু শ্রাবণীর অমন ক্রোধে জ্বলন্ত মুখবই দেখে কিছুটা চমকালেন। মুখে মিষ্টি কথা আউড়ে বলে উঠলেন, এ কি বৃষ্টি মা, তুমি এখানে? শান্ত হও মা, আমার কাছে এসো। সুবোধের কথায় শ্রাবণীর রাগ কমল না, বরং আরও যেন মাত্রা ছাড়ল। গলার স্বর আগের মতো করে আবার বলে উঠল, না, আমি কিছুতেই শান্ত হব না। তোমরা আমার সাথে এই অন্যায় কিভাবে করতে পারলে? হ্যাঁ বলো, আমি কি ক্ষতি করেছি তোমাদের? আমি কি বেশি খাই, কথার অবাধ্য হই, ঝগড়া করি, নাকি ফেলটু আমি তাহলে? বলে ফনাধরি নাগিনের মতো করে ফুঁসতে লাগলো ক্রোধে। সুবোধবাবু মেয়ের রাগের চোট দেখে থমকালেন। তাকে ঠান্ডা করতে হাত ধরে টেনে নিজের পাশে বসিয়ে মাথায় আদরে হাত বুলিয়ে দিতে দিতে বলেন, শান্ত হও মা, আমি তোমাকে বলেছি না মেয়েদের এত রাগ করতে নেই। আমার মা এত খারাপ হতে যাবে কেন? আমার মা তো ভীষণ ভালো, আমার সোনা মা। আমার সোনা মা তো আমার প্রাণ পাখিটা। বলে শব্দ করে মেয়ের কপালে চুমু খেলেন। বাবার এত আদর পেয়ে অভিমানী শ্রাবণী আর নিজের রাগ ধরে রাখতে পারল না। অভিমানের পাহাড় গলে গিয়ে শব্দ করে কেঁদে উঠল। সুবোধবাবু মেয়ের কান্না দেখে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। মাথায় আদরে হাত বোলাতে বোলাতে বললেন, এ কি, আমার মা কাঁদছে কেন? কাঁদে না মা, আমার সোনা মা কাঁদলে তার বাপি কষ্ট পায় তো। তুমি এমনটা কেন করছো বাপি আমার সাথে? আমি কি তোমাদের উপর এতটাই ভারী হয়ে গিয়েছিলাম বলো, তাই এত তাড়াতাড়ি পরের বাড়ি দূর করার জন্য উঠে পড়ে লেগেছো? ও বাপি, আমি বিয়ে করতে চাই না বাপি, আমি তোমাদের কাছে থাকতে চাই। বলে সুবোধবাবুর গলা জড়িয়ে ধরে অঝরে কেঁদে বুক ভাসাতে লাগলো মেয়েটা। মেয়ের কান্না দেখে সুবোধবাবু আর শশী দুজনেই নিজেদের চোখের জল আর চেপে রাখতে পারলেন না। মেয়ের বুক ফাটা আত্মচিৎকার শুনে সুবোধবাবু অসহায় দৃষ্টিতে তাকালেন স্ত্রী শশীর দিকে। শশী দু চোখ ভরে দেখল তার স্বামীর এক বুক অসহায়ত্ব। আর যদি ভাগ্য তাদের এতটা অসহায় না করতো তাহলে হয়তো মেয়েটাকে এভাবে হাত পা বেঁধে বিয়ের পিড়িতে কোনোদিনও বসাতে হতো না। সুবোধবাবু দুহাতের চোটই চোখের জল মুছে মেয়ের মাথায় হাত রেখে বলে উঠলেন, মারে, তুই তোর বাপিকে বিশ্বাস করিস না বল? শ্রাবণী মাথা নাড়ল, অর্থাৎ সে করে। সুবোধবাবু মেয়ের মাথায় হাত রেখে বলেন, তাহলে আর বায়না না করে এই বিয়েতে রাজি হয়ে যা। তোর বাপি নিজের প্রাণ থাকতে কখনোই তোর ক্ষতি হতে দেবে না। শ্রাবণী অশ্রু সজল দৃষ্টিতে বাবার মুখের দিকে তাকিয়ে আবারও কেঁদে ফেল। সুবোধবাবু মেয়েকে বুকের সাথে লেপটে নিয়ে পিঠে আদুরে হাত বোলাতে বোলাতে
বলেন, জানিস মা, প্রণয় ছেলেটা না অনেক ভালো ছেলে, তোকে খুব ভালোবাসে। ও গত 2 বছর আগে আমার কাছে তোর জন্য বিয়ের প্রস্তাব রেখেছিল। সে সময় আমি ওকে ফিরিয়ে দিয়েছিলাম, বলেছিলাম নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেই তোকে ওর হাতে তুলে দেব। ও আমার প্রস্তাবে রাজি হয়ে আমাকে দেওয়া কথা রেখেছে মা। অসৎ পথে তোকে পাওয়ার চেষ্টা না করে নিজেকে প্রতিষ্ঠিত করে আমার কাছে তোর হাত চেয়েছে। আমি কি করে না বলি বল? শ্রাবণী বাবার কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকালো। অভিমানী কণ্ঠে ভাঙ্গা গলায় বলে উঠল, আমাকে নিয়ে এত বড় একটা ব্যাপার ঘটে গেল, অথচ তোমরা একবারও আমাকে জানালে না। বিয়ে ঠিক করে ফেললে আমি তোমাদের কাছে এতটাই তুচ্ছ বাপি? সুবোধবাবু দুহাতের বাহু বন্ধনে মেয়েকে পুনরায় জড়িয়ে ধরলেন। মেয়ের মাথাটাকে পরম যত্নে নিজের বুকে চেপে ধরে বললেন, এসব তুই কি বলছিস মা? তুই আমাদের কাছে তুচ্ছ এভাবে বলতে পারলি? শোন মা, এই গোটা পৃথিবীতে আমাদের কাছে সবচেয়ে দামি রত্ন যদি কেউ থাকে তাহলে সেটা হলো তুই। তুই আমাদের নয়নের মণি, আমাদের বেঁচে থাকার একমাত্র আশার আলো মা। আর কখনো নিজেকে ভুল করেও তুচ্ছ বলবি না, মনে থাকবে? শ্রাবণী বাবার কথায় আবেগে আপ্লুত হয়ে ঘন ঘন মাথা নেড়ে বোঝালো সে বুঝেছে। বাবাকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে আবদার জানালো, তাহলে এই বিয়েটা ক্যান্সেল করে দাও না বাপি, আমি এখন বিয়ে করতে চাই না। সুবোধবাবু মেয়ের বায়নায় কাতর চোখের অপারক দৃষ্টিতে তাকালেন স্ত্রী শশীর দিকে। আকুত দৃষ্টিতে তাকিয়ে বোঝালেন, আমি আর বোঝাতে পারছি না শশী, এবার তুমিই কিছু করো। শশী এতক্ষণ মুখ লুকিয়ে চোখে জল ফেলছিল। সুবোধ যখন অনেকবার বুঝিয়েও শ্রাবণীকে রাজি করতে পারল না, সেই সময় শশী মুখ খুলল, বলল, সেটা আর এখন সম্ভব নয় বৃষ্টি, কারণ তোমার বাপি প্রণয়কে ইতিমধ্যেই কথা দিয়ে ফেলেছে। আর তুমি ভালো করেই জানো তোমার বাপি কখনোই নিজের কথার বরখেলাপ করবেন না। এবার বলো তুমি কি চাও? তোমার বাপির সম্মান নষ্ট হোক, লজ্জায় তোমার বাপির মাথা হেট হোক, এটা চাও? বলো। যদি তাই চাও তাহলে তাই হোক। এতে যদি তোমার বাপি অপমানিত হয়ে উল্টোপাল্টা কোনো স্টেপ নিয়ে নেয় তাহলে তার সমস্ত দায়ভার কিন্তু তোমার উপরেই বর্তাবে। বলো রাজি? মায়ের মুখ নিশ্চিত বিষাক্ত কথাগুলো শুনে থমকে গেল শ্রাবণী। জল যে এতদূর গড়িয়ে গেছে তার অজান্তেই। ভাবতেই বুকের ভেতরটা জ্বলে পড়ে উঠল মেয়েটার। আস্তে আস্তে ধীরে ধীরে বাবার দিকে মুখটা তুলে এক পলক তাকালো অভিমানে ভরা অসহায় দৃষ্টিতে। সুবোধবাবু মেয়ের অমন দৃষ্টি দেখে সাথে সাথেই মুখ ঘুরিয়ে নিলেন অন্যদিকে। তার যে সাহসে কুলাচ্ছে না, মেয়ের অমন অভিমানী মুখটা দেখা যেন তার কাছে মরণের চেয়েও ভয়ঙ্কর কষ্টের। শ্রাবণী কয়েক পল বাবার মুখের দিকে তাকিয়ে যখন বুঝলো আর কোনো সমাধান বাবার হাতে নেই, তখন মাথা নত করে ঘাড় গুজে বসে রইল চুপ করে। এদিকে শ্রাবণী তেজ খুইয়ে মূর্ছা যাওয়া চেহারা দেখে বুঝতে পারল কথায় কাজ হয়েছে। সাথে সাথেই গম্ভীর কণ্ঠে বলে উঠল, যাও নিজের ঘরে গিয়ে রেস্ট নাও, আর 5 দিন পর প্রণয়ের সাথে তোমার বিয়ে। শ্রাবণী মায়ের কথাটা শুনল কিন্তু জবাবে কোনো উত্তর দিল না। থমথমে চেয়ারে হেঁটে চলে এলো নিচের রুমে। শুধু যাওয়ার সময় টেবিলের উপর রাখা কাচের ফুলদানিটাকে সজোরে ছুঁড়ে মারল ঘরের কোণে। মূর্তিটা ভেঙে কাচের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ল সেখানেই। কাচ ভাঙার আওয়াজ শুনে সুবোধ আর শশী দুজনেই কেঁপে উঠল মৃদু কম্পনে। তাদের আর বুঝতে বাকি নেই এই শব্দ কাচ ভাঙার নয়, বরং এই শব্দ জানান দিচ্ছে তাদের আদরে মেয়েটার সাথে তাদের হৃদয়ের সম্পর্ক ভাঙার। শ্রাবণীর আগে ফুঁসতে ফুঁসতে ঘরে ঢুকতেই হাতের মুঠোফোনটা শব্দ করে বেজে উঠল। তাকিয়ে দেখল অপরিচিত নাম্বার থেকে দুটো বার্তা এসেছে। সেগুলো খুলতেই বুঝতে পারল এগুলো প্রণয়ের পাঠানো। কাল কেনাকাটা করতে যাওয়ার জন্য তৈরি থাকতে বলেছে লোকটা। কথা বার্তাগুলো পড়ে মুখ ফেটে কান্না পেল শ্রাবণীর। ঘরের দরজা শব্দ করে আটকে দিয়ে বালিশে মুখ গুজে কেঁদে উঠল হামা করে। আজকের আগে এত অসহায় তার কোনোদিনও মনে হয়নি নিজেকে। একদিকে বাবার প্রতি দায়িত্ব, অন্যদিকে ধর্ম সংকট। কোন দিকে যাবে মেয়েটা? কাঁদতে কাঁদতে বিছানা থেকে উঠে এসে আয়নার সামনে দাঁড়ালো শ্রাবণী। বাম পাশে সিঁথি করা মাথার চুলগুলো সরিয়ে মাঝ বরাবর সিঁথি বার করলো। সেখানে সিঁথির মাঝ বরাবর চকচক করে উঠল এক বিন্দু লাল রঙের সিঁদুর, যে সিঁথিতেই ইতিমধ্যে একজন তার নামে সিঁদুর রাঙিয়ে দিয়েছে বিগত 4 বছর আগে। সেই সিঁথিতেই অন্য আরেকজনের নামে সিঁদুর সে পড়বে কীভাবে? মুখে হাত চাপা দিয়ে হাঁটুকে বসে পড়ল ফ্লোরে। বুক ফাটা কান্নাই ভেঙে
ডুকরে কেঁদে উঠল মেয়েটা। মনে মনে হাজার হাজার বার হাত জোর করে ঈশ্বরের কাছে বলতে লাগলো, হে আল্লাহ, আমাকে উপায় বলে দাও। আমি কিছুতেই পাপ কাজ করতে পারবো না। একজনকে মনের সবটুকু দিয়ে স্বামী হিসেবে এতগুলো বছর ধরে মেনে এসেছি, আজ কোনোভাবেই আরেকজনকে তার জায়গায় বসাতে পারবো না, কিছুতেই না। হে পরম দয়াময় আল্লাহ, হয় উপায় বলে দাও, না হলে এই যন্ত্রণা থেকে চিরমুক্তি দাও। প্রাসাদপম বিশাল দোতলা বাড়ির লোহার ফটকের সামনে ঘর ঘর শব্দ তুলে এসে দাঁড়ালো বিশালাকায় শরীরের দানবীয় যন্ত্রযান খানা স্করপিও S11। তার কয়েক হাত আগে একদম ফটকের গা ঘেঁষে দাঁড়িয়ে একটা সেকেলে মডেলের রংচটা সাদা ট্যাক্সি। ভোম্বল ট্যাক্সির দরজা খুলে তড়িঘড়ি বেরিয়ে দারোয়ানের উদ্দেশ্যে গলা হাঁকালো, ও ছোটু, দরজা খোল। ভোম্বলের ডাক কানে যেতেই 18 কি 19 বছরের একটা বাচ্চা ছেলে দৌড়ে ছুটে এসে তড়িঘড়ি করে গেটের খিল খুলে দিল। অমনি সাথে সাথে একে একে বিশাল বাড়ির প্রাঙ্গণে এসে থামল সেই যন্ত্রযান দুটো। বাড়িতে পৌঁছে পরিতোষ সমাদার ট্যাক্সির দরজা খুলে বাইরে বেরিয়ে এসে দাঁড়ালেন। ততক্ষণে কালো দানব সদৃশ স্করপিওর দরজা খুলে অভিবাদে বেরিয়ে এসেছে সকলে। বাপি অমিত মৃদুল আগে নামলো, আর পেছন পেছন নামলো অনিন্দিতা। তারপরে সুন্দর মার্জিত সলকা ঘি রঙের সালোয়ার কামিজ, সাদাটে ঘিয়ে মিশলের ওড়নাখানা বাম কাঁধে রাখা, চোখে তার পাওয়ার চশমা। টুকটুকে ফর্সা সুন্দরী মেয়েটার সম্পূর্ণ মুখোভয় জুড়ে শান্তশিষ্ট আবহাওয়া বিরাজ করছে যেন। তার পেছন পেছন নামলো ড্যানিম জিন্স আর পার্সিয়ান গ্রিন কালারের লং ক্রুপটপ পরা অন্তরা। ঘড়ি ধরে তার ঠিক 1 মিনিট পর আস্তে ধীরে বেরিয়ে এলো সেই সুঠাম শক্ত সমর্থ লৌহ কঠিন দেহটা, যে নিজেই নিজের পরিচয় খানিক আগে গোটা এলাকাবাসীর কাছে দিয়ে এসেছে। এসো বাবা মায়েরা, ভেতরে এসো। বলে সাদর সম্ভাষণ জানিয়ে বাড়ির ভেতর সকলকে নিয়ে চলেন পরিতোষ সমাদ্দার, আর তাকে অনুসরণ করে এক একে এগিয়ে চলল সেদিকে। পরিতোষ সমাদ্দাররা হলেন 3 ভাই, পরিতোষ সমাদ্দার, পরাগ সমাদ্দার আর প্রকাশ সমাদ্দার। ভাইয়ের যৌথ সংসার, যৌথ ব্যবসা, আবার রাজনীতিও করে 3 জনে একসাথে এক দলে। তিনি হলেন ভাইদের মধ্যে বড়, পরাগ মেজ আর প্রকাশ ছোট। পরিতোষ সমাদ্দার অতিথিদেরকে সাথে নিয়ে বাড়ির বিশাল বারান্দা পেরিয়ে বসার ঘরে প্রবেশ করলেন। পরিতোষ সমাদ্দার সবাইকে বসার ঘরের সোফাগুলো দেখিয়ে বলেন, বাবারা তোমরা বসো, মামুনিরা তোমরাও বসো। তারপর ঘাড় বাঁকিয়ে খানিক দূরে দাঁড়ানো একটা বাচ্চা মেয়ের দিকে তাকিয়ে বলে উঠলেন, চৈতি, যা তো মা, তোর জেঠি কাকিদের একটু ডেকে নিয়ে আয় তো। চৈতি ভোগ করে ছুট লাগালো সামনের দিকে। ভোম্বল ততক্ষণে বন্ধুদের সাথে করে আনা ছোটোখাটো ব্যাকপ্যাকগুলো ছোট্টর সাথে নিয়ে বসার ঘরে পৌঁছেছে। পরিতোষ সমাদ্দারের কথায় অমিত, বাপি, মৃদুল, অনিন্দিতা আর অন্তরা সকলে চুপ করে বসলো সোফায় গিয়ে। চৈতি বাড়ি ভর্তি অতিথিদের আসার খবর পৌঁছে দিতে চিলের মতো দৌড়ে গিয়ে রান্নাঘরে ঢুকলো। পেট চেপে হাঁপাতে হাঁপাতে চিকন সুরেলা কণ্ঠে বলে উঠল, বড় মা শুনছো? তাড়াতাড়ি চলো, জেঠুমণি এক্ষুনি সবাইকে বসার ঘরে যেতে বলেছে। বিশাল রান্নাঘরের ভেতরে তখন রাতের রান্নার আয়োজন চলছে। বাড়ির কাজে মেয়ে দুজন বসে বসে কাঁচা সবজি কাটছিল, আর তার পাশের চেয়ারে বসে বসে এটা ওটা নিয়ে গল্প করছিল এবারে 3 বউ, নীলিমা, পূর্ণিমা আর সুলতা। চৈতিরমন কণ্ঠ শুনে 3 জনে একযোগে তার দিকে তাকালো। চৈতি আবারও বলল, কি হলো, তাড়াতাড়ি চলো, বাড়িতে দাদা ভাইয়ের মতো দেখতে অনেকগুলো লোক এসেছে, জেঠুমণি তোমাদের সবাইকে ডাকছেন। সুলতা আর পূর্ণিমা নীলিমার দিকে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকালো। ভুরুতে ভাঁজ তুলে নীলিমা শুধালো, কারা এসেছে কিছু জানিস? করা এসেছে তা জানি না, তবে জেঠুমণি এক্ষুনি তোমাদের যেতে বলেছেন, তোমরা তাড়াতাড়ি এসো, আমি ওপরে গেলাম। বলে আবারও ছুট লাগালো সে। এদিকে 3-4 একে অপরে মুখের দিকে চাউচাই করলো। নীলিমা তা দেখে বিরস কণ্ঠে বলে উঠল, এভাবে মুখ চাওয়াচাই করে লাভ নেই, তার চেয়ে বরং চল গিয়ে দেখে আসি কারা এসেছে। মনে তো হয় বিশেষ কেউ, না হলে তোদের বড়দা এভাবে কখনো ডেকে পাঠাতো না। বলে 3 জনে হাঁটা ধরল বসার ঘরের দিকে। ব্যস্ত পায়ে হেঁটে বসার ঘরে পৌঁছাতে অবাক হয়ে তাকালো 3 জনে।
অপরিচিত কয়েকজন ছেলেমেয়ের সাথে পরিতোষ সমাদার হেসে হেসে কথা বলছেন। নীলিমা, পূর্ণিমা আর সুলতা সেখানে পৌঁছাতেই পরিতোষ সমাদার তিনজনকে দেখে হাসি মুখে বলে উঠলেন, কই তোমরা এসেছো? এই দেখো, এরা হলো আমাদের বোম্বলের সেই কলকাতার বন্ধু। তোমরা এতদিন যাদের গল্প শুনতে, এই হলো তারা। বোম্বল সাথে সাথে সবার দিকে আঙ্গুল তুলে তুলে বলতে আরম্ভ করলো, মা, মেজো কাকি, ছোট কাকি, এই হলো অমিত ও বাপি, আর ও হলো মৃদুল, আমাদের সেই ডাক্তার সাহেব, আমাদের বাড়িওয়ালার ছেলে, যার কথা তোমাদের বলেছিলাম। আর এই হলো অন্তরা পাগলি, আমাদের দলের লিডার, অভির ছোট বোন। আর এ হলো অনিন্দিতা, অভির কাকার মেয়ে, অভির আরেক বোন। নীলিমা, পূর্ণিমা, সুলতা বোম্বলের কথা শুনে বিস্মিত হয়ে গেল। ছেলেটার মুখে এতদিন ধরে তাদের বন্ধুদের কীর্তি কাহিনীর গল্প শুনে অভ্যস্ত তারা। চোখের সামনে তাদের দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠল। মুখে হাসি ফুটিয়ে নীলিমা এগিয়ে আসতে আসতে বলে উঠল, ও মা, কি সৌভাগ্য! আমি তো কখনো ভাবতেই পারিনি তোমাদের জীবনেও চোখে দেখতে পাবো। ও মেজো, ও ছোট, ওদের জন্য তাড়াতাড়ি জলখাবার বানাতে বল। সেই কলকাতা থেকে তুফানগঞ্জ কম রাস্তা নাকি? যা যা, তাড়াতাড়ি যা। ছুটল দুজনে। এদিকে মৃদুল চোখের চশমাটা আরেকটু নাকের উপর তুলে দিয়ে তড়িঘড়ি করে বলল, আন্টি, আপনারা ব্যস্ত হবেন না প্লিজ, আমরা ঠিক আছি। নীলিমা হাসতে হাসতে এগিয়ে এলো অনিন্দিতার কাছে। অন্তরা আর অনিন্দিতার মাথায় হাত বুলিয়ে বলে উঠল, ও মা, তাই বললে কি হয়? চলো তাড়াতাড়ি তোমরা সবাই ফ্রেশ হয়ে নাও। বাড়ির মেয়েগুলো যে কোথায় গেল তা তোমাদের আরেকজনকে দেখছি না যে। অভি কোথায়? সে আসেনি? বলতেই সকলের নজর ঘুরল এদিক ওদিকে। অভিকে ঘরে দেখতে না পেয়ে প্রত্যেকে একে অন্যের মুখ চাওচাই করতে লাগলো। নজরে চলল গোপন জিজ্ঞাসা। ঠিক তখনই বাড়ির দরজায় এসে দাঁড়ালো এক লম্বা চড়া সশষ্টপ শ্যাম পুরুষ। হাতে তার বড় বড় দুটো প্যাকেট, মুখে হালকা চাপা হাসি। ধীর পায়ে সে হেঁটে এগিয়ে এলো নীলিমার দিকে। প্যাকেট দুটো নীলিমার হাতে ধরে দিয়ে মাথা নিচু করে পায়ে হাত ঠেকালো। ভদ্রতা সহকারে সুন্দর করে প্রণাম সেরে বলল, আমি অভিজ্ঞান বোস, মানে অভি। কেমন আছেন নীলিমা আন্টি? ব্যাস, প্রায় 7 বছর পর সেই পরিচিতিদের মাঝে প্রায় অপরিচিত আওয়াজটুকু কানে ভেসে আসতে নীলিমার চোখে বিস্ময় আর মুখে হাসি ফুটে উঠল। ঘাড়খানা উঁচুতে তুলে ছেলেটার মুখটা দেখে বলে উঠল, অভি, তুমিই তাহলে আমাদের সেই অভি যে আমার ভোম্বরকে র্যাগিংয়ের হাত থেকে বাঁচিয়ে সিনিয়রদেরকে ধরে পিটিয়েছিলে? বলতে বলতে চোখ জোড়া ভিজে উঠল নীলিমার। অভি নীলিমাকে অমন ইমোশনাল হতে দেখে খানিক ইতস্তত হলো। মনে মনে বলল, নীলিমা নিজের ডান হাতটা অভির থুতনিতে ছুঁয়ে তা পুনরায় নিজের অদরে স্পর্শ করে চুমু খেলেন। তোমাকে সচক্ষে দেখার বড্ড ইচ্ছে ছিল বাবা, আজ তা পূরণ হলো। তুমি সেদিন ছিলে বলে আমার ভোলা ভালা ছেলেটা ওই শয়তানগুলোর হাত থেকে রেহাই পেয়েছিল। আন্টি, আমাদের অভি এমনই, যেখানেই যাক না কেন কেউ না কেউ ওর হাতে ধোলাই খাবে। এই যে যেমন আপনাদের এলাকার কয়েকটা কিছুক্ষণ আগেই খেলো। বাপির কথা শুনে অবাক হয়ে তাকালো নীলিমা। ভোরজোড়া কুচকে বলল, মানে? ও কিছু না, এসব ছেলেপেলেদের ব্যাপার তোমার মাথায় ঢুকবে না। তার চেয়ে বরং তুমি বাচ্চাগুলোর জন্য থাকার ব্যবস্থা করে দাও। ওরা অনেক দূরে জার্নি করে এসছে তো, স্নান দান করে একটু ফ্রেশ হয়ে নিক। স্বামীর কথায় নীলিমা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অতঃপর ঘাড় উঁচু করে দোতলার দিকে তাকিয়ে বলে উঠল, ফাল্গুনি। সাথে সাথেই দোতলা থেকে জবাব এলো, হ্যাঁ বড় মা। মারে, তাড়াতাড়ি একটু নিচে নেমে আয় তো। বলতে বলতে দোতলার সিঁড়ি বেয়ে নত মস্তকে নিচে নেমে এলো ফাল্গুনি। নীলিমা অনিন্দিতা আর অন্তরাকে দেখিয়ে বলল, ওদের তোর সাথে ওপরে নিয়ে যেত। পিয়ালি পৌশালির সাথে মিলে ওদের রুম সেট করে দে। সান্ধান করে একটু ফ্রেশ হয়ে নিক, অনেক দূরে জার্নি করে এসেছে ওরা। আচ্ছা বড় মা, এসো। বলেই ওদের দুজনকে নিয়ে উপরে চলে গেল ফাল্গুনি। নীলিমা এবার ভোম্বলের দিকে তাকিয়ে বলে উঠল, 3 তলার ছাদে চিলেকোঠার বড় ঘরটা গতকালই সাফ করিয়েছি, ওখানে তাদের সবার হয়ে যাবে না? হবে মানে দৌড়াবে। নীলিমা ছেলের আনন্দে ডগমগ চেহারা দেখে হাসলো, বলল, ঠিক আছে, ওদের আগে তুই তোর রুমে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে দে, আমি নিচে ওখানে রাতে শোয়ার ব্যবস্থা করে দিচ্ছি। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে ধরণীতে। সেকেলে আমলের দেওয়াল ঘড়িটা দেওয়ালে লটকে থাকা অবস্থায় ঢং ঢং করে বেজে উঠল, জানান দিল তার উপস্থিতি। ঘড়ি ডান পাশের 4 হাতে পায়ে চিপকে থাকা মোটাসোটা টিকটিকিটা লেজখানা সাপের মতো আঁকাতে পাকাতে টকটক করে ডেকে উঠল। নীলিমা খাবার টেবিলে খাবারের পাত্রগুলো রাখতে রাখতে
ঘড়ির দিকে তাকিয়ে বলল, ও মেজো যা তো বাচ্চাদের ডেকে নিয়ে আয়, 9টা বাজতে চললো, ওদের খেতে দেই আগে, খাওয়া দাওয়া শেষ করে ওরা রেস্ট নিক। এই তো যাই বর্দি। বলেই দোতলায় ছুটল পূর্ণিমা। উপরে উঠতেই আচমকা ঠাস করে কিছু একটা ফেলার শব্দ হলো। সেই শব্দে চমকে উঠল পূর্ণিমা। একটু অবাক হয়ে চারিদিকে চাইতেই আবারও ধূপধাপ করে কিছু পড়ার আওয়াজ হলো। পূর্ণিমা কিছু ভাববে তার আগে ভেসে এলো তার নিজের বড় মেয়ের বাজঘাই গলার কণ্ঠস্বর। শয়তান মেয়ে, তোর সাহস কি করে হলো আমার মেকআপ বক্সে হাত দেওয়ার? ইস, আমার 1200 টাকা দামের আইশ্যাডোটা ভেঙে কি করেছে? বড় মেয়ের গলা শুনতে পেয়েই পূর্ণিমার সাথে সাথে ছুটল তার কক্ষের উদ্দেশ্যে। যতক্ষণে সেখানে পৌঁছাবে ততক্ষণে ভেসে এলো তার ছোট মেয়ের উচ্চ কণ্ঠস্বর। এই শাকচুনি মহিলা, তুই শয়তান বলি কাকে রে? হ্যাঁ, আমি বললাম না আমি তোর পচা আইশ্যাডো মোছেও ভাঙিনি, ওটা আগের থেকেই ভাঙা ছিল। এখন তুই আমাকে জবাব দে, তুই কোন সাহসে তুই আমার নতুন লিপস্টিকটা বাগানে ফেললি? যে সাহসে তুই আমার মেকআপ বক্স আমার অনুমতি ছাড়াই হাত দিয়েছিলি, ঠিক সেই সাহসে। তাই নাকি? ঠিক আছে, এবার তোকে আমি ভালো করে আমার সাহস দেখাবো, দাঁড়া। বলে এগোতে নিলে ঠিক সেই মুহূর্তে কক্ষের দরজা ঠেলে ভেতরে ঢুকলো পূর্ণিমা। এলোমেলো কক্ষের মাঝে রণরঙ্গিনী রূপধারী নিজের দুই কন্যাকে দেখে ভরকে গেল সে। তড়িঘড়ি সেই আসন্ন যুদ্ধ থামাতে ছুটে এসে দাঁড়ালো দুজনের মাঝে। ছোট মেয়েকে বড় মেয়ের দিকে এগিয়ে যাওয়া থেকে আটকে দিয়ে ঝাঁঝালো গলায় ধমকে উঠল, পিয়ালি, পৌশালি, কি হচ্ছেটা কি এসব? মা, তুমি একে একটুও শাসন করো না। দেখো আমার কি সর্বনাশ করে দিয়েছে, আমার নতুন আইশ্যাডোটা ভেঙে ফেলেছে। সাথে সাথে সেই অভিযোগ নস্যাৎ করতে আরও জোরালো কণ্ঠে চিৎকার করে উঠল পৌশালী। পিয়ালির দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলল, একদম মিথ্যে কথা বলবি না, তোর আইশ্যাডো আগে থেকেই ভাঙা ছিল। আমি যেই না একটু হাত দিয়েছি অমনি আমার নামে দোষ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, ফালতু মহিলা একটা। মা, তুমি তোমার বড় মেয়েকে সাবধান করে দাও, কিন্তু বিনা কারণে যেন আমার সাথে লাগতে না আসে। আমি কিন্তু ফাল্গুনি দি নই যে চুপ করে শুয়ে নিব, অতির জবাব দিতে কিন্তু আমিও জানি। হ্যাঁ আশিস, আমি বুঝি তোকে ছেড়ে দেব? পূর্ণিমা দুই মেয়ের মাঝে দাঁড়িয়ে হতবিহ্বল হয়ে গেছে যেন। কাকে ঠেকাবে সে? এমন ভয়ঙ্কর যুদ্ধ বেঁধেছে দুই বোনের মধ্যে। দেখে মনে হচ্ছে যেন একজন আরেকজনকে ধরতে পারলে একেবারেই চিরে ফেলে দেবে। ঠিক তখনই দরজায় আরও 4টে মুখের দেখা পাওয়া গেল। তাদের দুজন এবারে মেয়ে আর বাকি দুজন সদ্য আগত অতিথি। দরজা খোলা দিয়ে এক একে পিয়ালির ঘরে এসে দাঁড়ালো ফাল্গুনি আর চৈতালি। আর তাদের পিছু পিছু অনিন্দিতার হাত ধরে এলো অন্তরা। পিয়ালে আর পৈশালী আচমকা অতিথিদের দেখতে পেয়ে স্তব্ধ হয়ে গেল। সাথে সাথে ভাটা পড়ল তাদের বাঘ বিতণ্ডায়। পূর্ণিমা নবাগত অতিথিদের সামনে মেয়েদের তেমন কিছু বলল না, তবে চোখের শানিত দৃষ্টি নিক্ষেপ করে বুঝিয়ে দিল তাদের কপালে শনির দশা আসীন। অতঃপর নজর ঘুরিয়ে বলল, অনিন্দিতা, অন্তরা, চলো মা, নিচে খাবারের ব্যবস্থা করা হয়েছে। ফাল্গুনি চৈতি দিদিদের নিয়ে নিচে আয় জলদি। বলে ঘর থেকে বেরিয়ে যাবার আগে আবারও কড়া নজরে নিজের দুই কন্যা রত্নের দিকে তাকিয়ে ঝাঁঝালো গলায় বলে উঠল, আমাকে যদি কাউকে ডাকতে আবার এ ঘরে আসতে হয় তাহলে কথা দিলাম দুটোকেই আগামী 2 মাস বিছানায় শুয়ে খাবার খাওয়ার পাকাপাকি ব্যবস্থা করে দেব। আর আমি যে খুব একটা মিথ্যে কথা বলি না সেটা আশা করি বাড়ির সবার ভালো করেই জানা আছে। পিয়ালি পৌশালী মায়ের কথায় ধাত শুনে শুকনো ঢুকিলে ভয়ে। দুবোন ভালো মতোই বুঝতে পারল আগামীতে দুইজনে যদি শান্ত না হয় তাহলে তাদের উপর দিয়ে ভয়ঙ্কর টর্নেডো বয়ে যাবে 100% নিশ্চিত। পূর্ণিমা তার রক্তিম চাহনি ছুঁড়ে বেরিয়ে গেল সেখান থেকে। চলে যেতেই ফাল্গুনি অন্তরার হাত ধরে অনিন্দিতার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, চলে যাওয়া যাক, তাড়াতাড়ি খেয়ে আবার উপরে আসতে হবে। সারা রাত ধরে গল্প করব, ঠিক আছে? সারা মেয়ে মানুষ মানেই হলো জীবন্ত দুমুখ সাপ, তাদের শুধু ভোগে বাড়ায়, ভালোবাসায় নয়। বলেই একতাল কুণ্ডলি পাকানো ধোয়া বাতাসে ওড়ালো অভি। ঠোঁটের ফাঁকে সাদা সিগারেটখানা অবলীলায় জ্বলছে ধিক ধিক করে। সাদা সাথে টপ দুটো বাটন খোলা। খোলা চাঁদের হুড়ে হুড়ে পাহাড়ি ঠান্ডা বাতাস ছুঁয়ে আসছে চারিপাশ থেকে, কাটা ধরাচ্ছে পশমে। আই এগ্রি উইথ ইউ বন্ধু, কথাটা 100% সত্য। নারী মানেই প্রবঞ্চক, যার কাজই হলো এক পুরুষের মন নিয়ে খেলা করে আর এক পুরুষের ধন দেখে বিছানায় শুয়ে পড়ে।
তুই আবার এটার অন্য কোনো মানে বের করিস না কিন্তু। ধন মানে কিন্তু পয়সা, বুঝলি? কথাগুলো শুনে অভি দাঁত খিচে তীক্ষ্ণ চোখে তাকালো। হাতের ধারে থাকা ফুলের টব থেকে ছোট্ট একতলা মাটি তুলে হুট করে ছুঁড়ে মারল বাপির দিকে। দাঁতে দাঁত চিপিয়ে একখানা কাঁচা খিস্তি দিয়ে বলে উঠল, সারা হারামি, তোর পচা নর্দমার মতো গন্ধওয়ালা মুখখানা এক্ষুনি বন্ধ কর, নয়তো এক্ষুনি মেরে তোর ধন আর ওইটার ডিফারেন্স বিশ্লেষণ করা বার করে দেবো কিন্তু। বাপি আঙ্গুলে চেপে রাখা সিগারেটের শেষ টান দিয়ে খিক খিক করে হেসে উঠল। বাতাসে ধোঁয়া উড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে রইল ওই মেঘমুক্ত পরিষ্কার আকাশে। আচমকা অমিত কোলবালিশের উপর গা এলিয়ে শুয়ে পড়ে বলে উঠল, গতকাল তনুজা আমাকে কল করেছিল। তনুজা নাম শুনতে বাপি, ভম্বল আর মৃদুলের চোখগুলো চকচক করে উঠল। বাপি হাতের সিগারেটখানা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে তড়িঘড়ি করে অমিতের দিকে ঘুরে বসল। মনে মনে ভীষণ আগ্রহ নিয়ে বলে উঠল, তনুজা, হঠাৎ এতগুলো বছর পর ফোন, কিন্তু কেন? অবির ব্যাপারে জানতে। অমিতের কথা শুনতেই হঠাৎ করে পরিবেশটা কেমন যেন গুমট হয়ে গেল মুহূর্তে। মৃদুল ফোনে সদ্য হাসপাতাল থেকে আসা মেলখানা চেক করছিল। তড়িঘড়ি সেই সাইড বাটন চেপে বন্ধ করে দিয়ে বলল, হঠাৎ অভির ব্যাপারে তার এত আগ্রহ কারণ কি? বাপি হঠাৎ ফিক করে হেসে উঠল। আপচা আধারে বড্ড বাজে লাগলো সেই হাসি দেখতে। সে বলল, ওই যে বললাম না ধন থেকে শুয়ে পড়ার কথা, তনুজার অবস্থাও তাই, বুঝলি? চেঞ্জ দ্য টপিক আর আই উইল লিভ দিস ভেনিউ। অভির কথাগুলো শোনা মাত্রই একযোগে মুখে কুলুপ আটল সকলে। ঠিক তখনই সিঁড়িতে কারোর হেঁটে আসার আওয়াজ কানে ভেসে এলো। সাথে সাথে প্রত্যেকে নিজেকে পরিপাটি করে নিল মুহূর্তে। অভিও নিজের হাতে সিগারেটখানা ছুঁড়ে ফেল দূর ছাদের কোণায়। ঠিক তখনই সেই বিকেলে দেখা ছোট্ট নামের সেই ছেলেটা এসে হাজির হলো সেখানে। বোম্বলের দিকে তাকিয়ে বলল, খেতে ডাকছে সবাইকে। ছোট্ট মাথা নেড়ে সাই জানিয়ে চলে যেতেই বোম্বল প্যান্ট ছেড়ে উঠে দাঁড়ালো। অভিরা সবাই এক এক করে খাবারের ঘরে উপস্থিত হতেই পরিতোষ সমাদার দারুণ ভঙ্গিতে হেসে ফেললেন। অভিদের দিকে তাকিয়ে বলেন, এসো এসো বাবারা, বসো, তোমাদের সাথে আমার গোটা পরিবারের পরিচয়টা করিয়ে দিই। বলে নিজেই ছোট্ট দু ভাইয়ের দিকে তাকিয়ে বলেন, এই হলো আমার মেজো ভাই পরাগ, আর ও হলো ছোট ভাই প্রকাশ। আর নীলিমাকে তো দেখেছই। তোমার নীলিমা আন্টির ডান পাশে দাঁড়িয়ে আছে আমাদের সমানদার বাড়ির মেজো বউ পরাগের সহধর্মিণী পূর্ণিমা, আর আর ওই যে তার দুই কন্যারত্ন পিয়ালি আর পৌশালী। পিয়ালি আর পৈশালীর দিকে সকলে তাকাতেই দুই বোন হাত জোর করে প্রণাম জানালো। পরিতোষ সমাদার আবার বলেন, পিয়ালি এবার মাস্টার্স ডিগ্রিতে কলকাতায় ভর্তি হয়েছে, আর পৌশালী সদ্য হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়ে উঠল। পরিতোষ সমাদার এবার নীলিমার বাম পাশে ইশারা করে দেখিয়ে বলল, তোমাদের নীলিমা আন্টির বাম পাশের জন হলো এবারে ছোট বউ প্রকাশের সহধর্মিণী সুলতা, আর ওই যে তাদের দুই কন্যারত্ন ফাল্গুনী আর চৈতালি। ফাল্গুনীকে তো তখনই দেখলে, ওর এবছর মাস্টার শেষ হয়েছে, আগামী অক্টোবরে ওর বিয়ে। চৈতালিকেও তোমরা খানিক আগে দেখেছ, আমার আদরের চৈতিমা, ও এবার ক্লাস 9-এ উঠল। গোটা পরিবারের সাথে পরিচয় পর্ব শেষ হতে নীলিমা ব্যস্ত হয়ে পড়ল। তড়িঘড়ি করে বলে উঠল, হয়েছে, এত ঘটা করে সবার পরিচয় করাতে হবে না। দেখি সরো, বাচ্চাগুলোর খিদে পেয়েছে। অভি, বাপি, অমিত, মৃদুল, এসো বাবা, খাবার খাবে, এসো। কই অনিন্দিতা, অন্তরা, এসো এসো বসো। ভম্বল, তুইও চৌতি আর পৌশালীকে নিয়ে বসে পড়। ফাল্গুনী আর পিয়ালিকে দেখে ওদের উদ্দেশ্যে বলে উঠল, তোরা দুজন একটু রান্নাঘরে আয় তো, কাজ আছে এদিকে। বলে খাবার গোছাতে শুরু করে দিলেন। ফাল্গুনী আর পিয়ালি দুজন আস্তে আস্তে হেঁটে এগিয়ে চলো রান্নাঘরের দিকে। তারা দুজনেই অবগত রান্নাঘরে আসলেই কোনো কাজ নেই, কিন্তু এতগুলো বাইরের জোয়ান ছেলেদের সামনে তাদের থাকার অনুমতি নেই। এটা এবারে করা শাসন বলতে গেলে। তাই তো বিকেলে বাড়িতে এত হইহুল্লোড় হওয়া সত্ত্বেও নিজেদের ঘর থেকে বের হওয়ার সাহস হয়নি কারণ। বাড়ির বড়দের ধারণা কখন কি হয়ে যায় নজরে আড়ালে বলা যায়। তখন সবেমাত্র খাবারের মেন পর্ব চুকিয়ে শেষ পর্বে অবস্থান করছে। সুলতা হাতে ধরা ট্রেতে করে বাটিতে সাজিয়ে খাঁটি দুধের ক্ষীর নিয়ে এলো সকলের জন্য। একখানা বাটি তুলে অভির দিকে বাড়িয়ে ধরতে অভি নানা করে উঠল, বলল, আন্টি প্লিজ আমাকে দুধের জিনিস দেবেন না, আমার গরুর দুধে অ্যালার্জি আছে।
সুলতা আফসোস করে উঠল, তা শুনি বলল, সে কি এ মা, আমরা সত্যিই জানতাম না। ঠিক আছে, আমি রসগোল্লা নিয়ে আসি। না আন্টি, আমি মিষ্টি একেবারেই খাই না, এমনিতেও আমার হয়ে গেছে, আমি উঠছি। বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এতক্ষণ রান্নাঘরে দরজার পাশে আড়ালে দাঁড়িয়ে এক দৃষ্টিতে সবাইকে দেখছিল পিয়ালি। ফাল্গুনি ওর মাথায় টোকা দিতে চমকে উঠল সে। বলল, উফ ফাল্গুনি দি, তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। এখানে এইভাবে দাঁড়িয়ে কি দেখছিস তুই? বড় মার কিংবা মেজমার চোখে পড়লে কি হবে ভেবেছিস একবারও? পিয়ালি ফাল্গুনির কাছে ধরা পড়ে আস্তে ধীরে দরজার কাছ থেকে সরে দাঁড়ালো। ঠিক তখনই ফাল্গুনি মুঠোফোনখানা শব্দ করে বেঁচে উঠল। ফাল্গুনি ফোনখানা সামনে তুলতে দেখতে পেল স্ক্রিনে বৃষ্টি নামটা ভাসছে। মুখে প্রসন্ন হাসি ফুটিয়ে কলটা রিসিভ করতেই ও পাশ থেকে শশী চিৎকার করে কান্নার শব্দ ভেসে এলো কানে। ফাল্গুনি রে, তাড়াতাড়ি আয় মা, আমার বৃষ্টি, আমার বৃষ্টি। ফাল্গুনি হকচকিয়ে উঠল তাতে। তড়িঘড়ি করে ব্যস্ত হয়ে বলে উঠল, কাকি কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? কি হয়েছে বৃষ্টির? ফাল্গুনি প্রশ্নে শশী যে জবাব দিল তাতে যেন তার পায়ের তলার মাটিতে ভূমিকম্প অনুভব হলো। মুহু চোখ দুটো বেরিয়ে এলো বিস্ফোরিত হয়ে। হতবুদ্ধির মতো মেয়েটা চিৎকার করে বলে উঠল, কি? সাথে সাথেই খাবার ঘরে সবাই ফাল্গুনি এমন চিৎকারে হতচকিত হয়ে গেল। নীলিমা, সুলতা, পূর্ণিমা একে অপরের মুখ চাওয়াচাই করে দুপায়ে হেঁটে এগিয়ে এলো রান্নাঘরের ভেতর। ফাল্গুনির দিকে তাকিয়ে মেয়েটার মুখোপে আতঙ্কের অভিব্যক্তি দেখে নীলিমা ছুটে এসে দাঁড়ালো তার কাছে। মাথায় গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে মা? ওভাবে চেঁচালি কেন? ফাল্গুনি জড় বস্তুর মতো অনুভূতিহীন দৃষ্টিতে নীলিমার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলেই বলে উঠল, বড় মা, বৃষ্টি সুসাইড করেছে বলে মুখে হাত চাপা দিয়ে হামা করে কেঁদে উঠল। ওদিকে এ খবর শোনা মাত্রই পূর্ণিমার সুলতা কেঁপে উঠে জড়িয়ে ধরল একে অপরকে।